বালিশের তলা থেকে বাটন ফোনটা বের করে দীপের নম্বরে কল করল। ওপাশ থেকে রিসিভ করার নাম নেই। একটা, দুটো, পাঁচটা, আটটা কল করার পরেও যখন দীপ কল ধরল না, তখন পারুর মনে অস্থিরতা কাজ করল। অজান্তেই বুকের মাঝে কেমন বিষ বেদনা হচ্ছে। পারু জানালার সামনে দাঁড়িয়ে দীপের দিকে তাকিয়ে রইল। যদি ওর দিকে একবার তাকায় তাহলে ইশারায় বাড়ি যেতে বলবে। না, টানা 10 মিনিটেও একবার উপরে তাকালো না দীপ। আর কোনো উপায় না পেয়ে গায়ের ওড়নাটা ভালো মতো জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। 10টার আগ পর্যন্ত হল থেকে বেরোনোর নিয়ম থাকায় কেউ বাধা দিল না তাকে। তবে হল সুপার একবার জানতে চেয়েছিল কই যাচ্ছে। পারু তখন ইশারায় দীপের কথা বোঝালে তিনিও ছেড়ে দিলেন। ভিজে চুপচুপা হয়ে আছে দীপ। পরনে পাঞ্জাবিটা প্রশস্ত দেহে লেপ্টে আছে, ঘাড় সমান চুলগুলো কপালে লেপ্টে আছে। ধূসর রঙা বিড়াল চোখের শিরাগুলো লাল বর্ণ ধারণ করেছে। অতিরিক্ত ফর্সা হওয়ার দরুন মুখমণ্ডল লাল হয়ে আছে। পারু কিছুটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দীপকে দেখল। সে নিজেও ভিজে চুপচুপা। দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। কম করে হলেও 5 মিনিট হবে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। পারমিতা নীরবতা ভেঙে বলল, বাড়ি যান। দীপ নিশ্চুপ, কিছুই বলল না। ওর নিশ্চুপতা দেখে পারু আবারও বলল, বাড়ি যাবেন কখন? যাব না। কেন যাবেন না? বাড়ি যান প্লিজ। এভাবে ভিজলে জ্বর আসবে। পারুর চিন্তিত ভঙ্গিতে বলা কথাগুলো যেন বিষের মতো ঠেকল। রাগে জিদে পারুর বাহু টেনে নিজের সাথে মিশিয়ে নিল দীপ। এই সময়টাতে হুট করে বৃষ্টির জোর বাড়ল। দুজন একসাথে ভিজছে। দুজনার দৃষ্টি দুজনার মাঝে নিবদ্ধ। এ পর্যায়ে বোধহয় পারুর মন কিছুটা গলেছে। সামনের পুরুষটাকে নিয়ে প্রেম প্রেম ভাবনা জাগলেও জাগতে পারে। দীপ পারুর চোখে চোখ রেখে শাঁসিয়ে বলল, আমি ভিজলে তোর কি? তুই তো আমাকে ভালোবাসিস না। আমি মরি বাঁচি, তোর কি আসে যায়? যা, হোস্টেলে ফিরে যা। আমার যখন মন চাবে তখন বাড়ি যাব। ইচ্ছে হলে যাবই না। মরবো, বাঁচবো, ভিজবো, সব করব আমি। তাতে তোর কি? পারু মিনমিনে স্বরে বলল, আমি একজন মানুষ, আমার জন্য কেউ এভাবে কষ্ট করবে সেটা আমার ভালো লাগবে না। আব্বু বলেছে আমার দ্বারা যেন সবসময় সবার ভালো হয়, কখনো যেন কারো ক্ষতি না করি। প্লিজ বাড়ি যান, আপনার জ্বর হবে। নীতিবাক্য? এই নীতিবাক্যগুলোই সহ্য হয় না দীপের। সে খেকিয়ে উঠে বলল, দয়া দেখাস আমাকে? দয়া? তোর দয়া আমার লাগবে না। রুমে যা তুই, ভিজলে জ্বর হবে তোর। পারু শব্দ করে কেঁদে দিল। সে এখন কি করবে? ভালো না বেশে ভালোবাসি বলা যায় নাকি? উনি এভাবে ভিজলে জ্বর হবে। একজন বিবেকবান মানুষ হয়ে সে কিছুতেই রুমে গিয়ে আরামের ঘুম ঘুমাতে পারবে না। পারু 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। দীপ ধমকে বলল, বেয়াদবের জাত, কাঁদছিস কেন? তোকে মেরেছি আমি? অবাধ্য নারী একটা। পারু কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আপনি বাড়ি যান প্লিজ। দীপ শক্ত কণ্ঠে বলল, তোর কথা শুনতে হবে আমাকে? আচ্ছা, শুনলে কি পাবো আমি? কি দিবি? আমার কাছে কি শুনি? কি দিব আমি? দীপ এদিক ওদিক তাকিয়ে নির্লজ্জের মতো বলল, কিছু না থাকলে একটা হাঁক দে, শক্ত করে জড়িয়ে ধরে বলবি, বেব, বাসায় যাও। বল। পারু দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল, আমি পারবো না। তাহলে এখানে ড্রামা করিস না, হোস্টেলে যা। তোদের মেয়ে মানুষের ঢং দেখার সময় নেই আমার। বলেই অন্যদিকে তাকালো দীপ। পারু এখনও কেঁদেই যাচ্ছে। কোন পাগলের পাল্লায় পড়ল সে? জ্বালিয়ে পুড়িয়ে জীবনটা খাক করে দিচ্ছে। কোনো উপায়ন্তর না পেয়ে দ্বিতীয়বারের মতো দীপের বুকে মাথা ঠেকালো। দীপ কিছুটা রাগত স্বরে বলল, শক্ত করে ধর। প্রেমিকা যেমন প্রেমিককে শক্ত বাঁধনে জড়িয়ে নেয়, ঠিক সেভাবে ধর। পারমিতা কাঁদতে কাঁদতে আর একটু এগিয়ে গেল। দীপ বাকি দূরত্ব মিটিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সেবারের ন্যায় এবারেও দীপের পারফিউমের ঘ্রাণে মোহাবিষ্ট হয়ে পড়ল পারু। এভাবেই মিনিট 3 কাটল। পারু মাথা তুলতে চাইলে দীপ বলল, তোমাকে কি বলতে বলছি ওটা বলো। পারু মহাচ্ছন্নের ন্যায় বলল, বে- বেব, বাড়ি যাও।
10-3-2019। প্রতিদিনকার মতো রাস্তা পার করে ভার্সিটির গেট পেরোতেই সিমি আর পারু আলাদা হয়ে গেল। তারা ওইটুকু পথ একসাথে এলেও ডিপার্টমেন্ট আলাদা হওয়ায় দুজনকে আলাদা পথ বেছে নিতে হয়। পারুর হাতে প্রতিদিনকার মতো সেই লাল গোলাপের থোকা। যদিও গেটের কাছে দীপকে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে লোকটাকে বা তার গ্যাংকে দেখা গেল না। পারুর কি একটু মন খারাপ হলো? কি জানি, তবে একটু একটু চিন্তা হলো বোধহয়। গতকাল লোকটা তার ভুলের কারণে এতটা ভিজেছে, নিশ্চয়ই জ্বর-টর এসেছে। কিছু পথ পেরুতেই ওদের ক্লাসের সেই ছেলেটার বন্ধু মহলকে দেখতে পেল। ওই ছেলেটা ভার্সিটিতে আসে না আজ 6 দিন হবে। লাস্টবার ছেলেটা যেদিন পারুর দিকে তাকিয়েছিল সেদিনের পর আর ছেলেটাকে দেখা যায়নি। যদিও ওই ছেলের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না, তবুও দ্বীপের কারণে সে কিছুটা নজরে নজরে রেখেছে। পারু আর বিষয়টাতে তেমন মাথা ঘামালো না। আসলে আসুক, না আসলে নাই, তাতে তার কি এসে যায়। শুধু দ্বীপ ওই ছেলেটার নিখোঁজ হওয়ার পেছনে না থাকলেই হলো। ক্যাম্পাস পেরিয়ে ক্লাসে ঢুকতেই মেধাকে দেখল। সেই বেচারি মন খারাপ করে বসে আছে। পারু তার পাশের সিটে বসে গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে মেধারানী, মন খারাপ কেন? মেধা হতাশার শ্বাস ফেলে বলল, ভাইয়ার বিহানের শরীরে জ্বর। বিহানেরটা কম হলেও ভাইয়া নাকি অনেক বেশি জ্বর। শোয়া থেকে উঠতেই পারছে না। আসলে ভাইয়া তো বৃষ্টিতে ভিজতে পারে না, তাই আর কি। তার উপর কাল বাড়ি ফেরেনি, নিজের ফ্ল্যাটে থেকেছে। বাড়ির কেউ জানে না ভাইয়া জ্বরের কথা। ফাহাদ ভাইয়া না বললে তো আমি জানতেই পারতাম না। পারুর মুখটা কেমন চুপসে গেল। সে যা ভেবেছে তাই হলো। কেন যেন তার মনে হচ্ছে দীপ ওর কারণেই অসুস্থ হয়ে পড়েছে। সে যদি গতকাল দীপকে কল দিয়ে বলতো সে আসতে পারবে না, দীপ যেন বাড়িতে ফিরে যায়, তাহলেই তো ওই লোককে ভিজতে হতো না, আর না এরকম জ্বরে ভুগতে হতো। পারু গালে হাত দিয়ে বসে পড়ল, পরপর মলিন কণ্ঠে বলল, তোর বাড়িতে জানিয়েছো? না, বাড়িতে জানালে ভাইয়া রাগ করবে। বাড়িতে জানাবি না বলেই তো রাতে নিজের ফ্ল্যাটে ঘুমিয়েছে। বিহান ভাই ওনার সাথে আছে? কিন্তু সেও অসুস্থ। কেউ কারো খেয়াল রাখার মতো অবস্থায় নেই। আমার ওদের জন্য বেশ চিন্তা হচ্ছে জানো। পারু নিজেও চিন্তিত। কেন যেন তার ভিতরটা খুব হাঁসফাঁস করছে। একটা বার দীপকে দেখতে মন চাচ্ছে, কিন্তু সেই ইচ্ছা প্রকাশ করা মানে নিজেকে বেহায়া প্রমাণ করা। তাই নিজ মনের অনিরক্তি টুকুন আটকে রেখে বলল, তাহলে এখন কি করবে? মেধা ঠোঁট চেপে কিছু একটা ভেবে বলল, পারু, চলো না, ভাইয়াকে একটু দেখে আসি। যাবো আর আসবো, একটু লেট করবো না, প্লিজ প্লিজ। পারু মনে মনে খুশি হলো। সে তো এরকম কিছুই চাচ্ছিল, কিন্তু দীপের বাড়িতে তো দীপ আর বিহান একা। যদি তার কোনো ক্ষতি হয়? না, দীপ যেমনই হোক, বিহান ভাই তো খুব ভালো। উনি নিশ্চয়ই এমন কিছু করবে না। আমার আর সাথে তো মেধা আছেই। তাই আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে সাই জানালো। সাথে সাথে উঠে দাঁড়ালো মেধা। পারুর হাত ধরে হাঁটা দিল দীপের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ভার্সিটি থেকে দীপের ফ্ল্যাটে যেতে সময় লাগে 10 মিনিট, তাই দুজন রিকশায় চড়ে বসলো। মাঝপথে পারু ফলমূল নিতে চাইলে মেধা বাধা প্রয়োগ করলো। ফ্রিজে এমনি অনেক ফলমূল থাকে, এখন এক্সট্রা করে নেয়া মানে অযথা টাকা নষ্ট। মিনিট 4 পেরোতেই একটা বড় অ্যাপার্টমেন্টের সামনে এসে রিকশা থামলো। পারু অবাক নয়নে পুরো অ্যাপার্টমেন্টটা একবার দেখে নিল। পরপর মেধাকে জিজ্ঞেস করলো, এটা তোমাদের? না না, এটা ভাইয়ার। পারু অবাক হয়ে প্রশ্ন করলো। তোমরা আর তোমাদের ভাইয়া কি আলাদা? মেধা মুচকি হেসে বলল, না, তবে আমাদের পরিবারের সবারই আলাদা করে একটা একটা অ্যাপার্টমেন্ট আছে। এগুলো বড় আব্বুর দেওয়া গিফট। আসলে বড় আব্বু চাই আমাদের সবার যেন আলাদা আলাদা অবলম্বন থাকে, কোনো অবস্থাতেই যেন নিজেকে অসহায় মনে না হয়। যদিও ভাইয়ার নামে আরও কয়েকটা অ্যাপার্টমেন্ট, রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট আছে, সেগুলোর আবার এক একটা এক এক জায়গায়। ব্যবসায়িক কারণে অনেক জায়গায় যেতে হয় তো, তাই। পারু মাথা ঝাঁকালো। বড় বড় লোকদের ভাই বড়সড় ব্যাপার।
সেসব পারু বুঝবে না। তার কাছে তো গ্রামের স্বচ্ছ শ্যামল ধরনী আর টিনের চালার ঘরই বেস্ট মনে হয়, যার মাধ্যমে শীতকালে বইবে শীতল আভা আর গরমকালে বইবে টুপটাপ বৃষ্টি। জ্যোৎস্না রাতে জানালার ফাঁক গলে আসবে হালকা মধু আলো, আর অমাবস্যার অন্ধকারে ঘরে চলবে তৈলযুক্ত হারিকেন। এরকম একটা ঘরে আজীবন কাটিয়ে দেওয়ার মাঝেই অমূল্য সুখ খুঁজে পায় সে। দ্বীপের অ্যাপার্টমেন্টটা 10 তলার, তাই উপরে উঠতে গেলে সহসাই লিফট ইউজ করতে হয়। অগত্যা লিফটের মাধ্যমে 3 তলায় পৌঁছালো তারা। জীবনে প্রথমবারের মতো লিফট ওঠার দরুন বেশ ভয় পেয়েছে পারমিতা। মেধা অবশ্য সেটা বুঝতে পেরে পারুর হাত ধরে সাপোর্ট দিয়েছে। অন্যান্য তলায় 3 থেকে 4 ইউনিটের ফ্ল্যাট থাকলেও 3 তলার ফ্ল্যাটটা পুরো বিল্ডিং জুড়ে। ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজাতেই ওপাশ থেকে বিহান দরজা খুলে দিল। তার গায়ে রান্নাঘরের অ্যাপ্রন পরা, দেখেই বোঝা যাচ্ছে বিহান এতক্ষণ রান্না করছিল। চোখের সামনে মেধার পারুকে দেখে অমায়িক হাসল সে। পরপর নরম স্বরে বলল, আরে তোমরা এখানে? কি অবস্থা দুজনের? হঠাৎ কি মনে করে? মেধা আগে ভাগেই এগিয়ে গেল। আঙ্গুলে ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে বিহানের গাল গলা চেক করে দেখল গায়ে বেশ জ্বর। এই জ্বর নিয়েই রান্না করছে এই লোক। কত বড় বেখেয়ালি হলে মানুষ এমন করতে পারে। মেধা বিহানের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, এসব কি? হ্যাঁ, এই জ্বর নিয়ে রান্না করছো কেন? আমাকে ডাকলে না কেন? আমি কি মরে গেছি? বিহান মৃদু হেসে মেধাকে জড়িয়ে ধরল। টপাটপ দু গালে দুটো চুমুও খেয়ে বলল, জোহান তো বাহিরের খাবার খেতে পারে না, তাই রান্না চাপিয়েছিলাম। চিন্তা করো না, আমি ঠিক আছি। টপাটপ দু গালে দুটো চুমুও খেয়ে বলল। এদিকে ওদের প্রেম দেখে পারু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। শহরের ছেলেমেয়েরা বুঝি এরকম নির্লজ্জ হয়? কই, তাদের গ্রামে তো এসব হয় না। কতই তো কাপল দেখছে, তারা মানুষের সামনে গেলে একজন আরেকজনের সাথে অপরিচিতর মতো ব্যবহার করে। যাই হোক, শহুরে পোলাপান বলে কথা। এদিকে প্রেম করতে করতে পারুর কথা মনে আসতেই বিহানের থেকে দূরে সরে গেল মেধা। তাড়াহুড়ো করে বলল, চলো, আমি রান্নায় হেল্প করছি। পারু, তুমি ভাইয়াকে দেখতে যাবে না? বিহান, তুমি একটু পারুকে ভাইয়ার রুমে নিয়ে যাও। এরূপ কথা শুনে কিছুটা বিচলিত হয়ে পড়ল পারু। ওই লোকের ঘরে সে একা একা কিছুতেই যাবে না। পুরুষ মানুষ বলে কথা, যদি উল্টাপাল্টা কিছু করতে আসে। এমনি ওই লোকের মুখে লাগাম নেই, মাঝে মধ্যেই কী সব ফালতু কথা বলে। তাই পারু মিনমিনে স্বরে বলল। মেধা অবাক হয়ে জানতে চাইল, তুমি একা কোথায়? বিহান আছে তো সাথে, যাও। পারু দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝালো। মেধা বোধ হয় পারুর অস্বস্তির কারণটা বুঝল, তাই আর কথা বাড়ালো না। ফ্রিজ থেকে কয়েক ধরনের ফল বের করে সেগুলো কাটতে নিলে বিহান বলল, দাও, আমি কেটে দিচ্ছি। মেধা দিল না, সে নিজের মতো ফল কাটতে লাগলো। বিহান এগিয়ে গিয়ে পারুকে সোফায় বসার জন্য নির্দেশ দিলে পারু গুটিসুটি মেরে বসে পড়ল। কুকারে ভাত চাপিয়েছে বিহান, তার উপরেই কয়েকটা আলু রেখেছে যেন সেগুলো ভাতের সাথে সেদ্ধ হয়ে যায়। এরকমটা ওরা মাঝে মধ্যেই করে। কখনো যদি মারামারি করতে গিয়ে দুভাই বেশি আহত হয়ে যায়, তখন তারা বাড়িতে না গিয়ে এখানে থেকে যায়। সেই মুহূর্তে আলু ভর্তা আর ভাত ব্যতীত খাওয়ার মতো কিছুই জুটে না। অগত্যা সেটাই বানিয়ে খেতে হয়। আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। বিহান আলুগুলো বের করতেই পারু এগিয়ে এলো। বিহানের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, ভাইয়া, আপনি বিশ্রাম নিন, আমি বানিয়ে দিচ্ছি। বিহান মানা করল না। ছেলে মানুষ যতই রান্না জানুক না কেন, মেয়ে মানুষের রান্নার সাথে তুলনাই হয় না। পারু আলুগুলোকে সাইড করে রেখে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে আলুর সাথে মিশিয়ে নিল। পরপর একটা টমেটো গ্যাসে কড়াই চাপিয়ে দিল। কড়াই গরম হতেই তাতে সরিষার তেল দিয়ে কাটা টমেটোটা ছেড়ে দিল। টমেটো যখন একদম মেশ হয়ে গেল, তখন আলুর ভর্তাটা ছেড়ে দিল। সরিষার তেল, টমেটো আর আলুর সংমিশ্রণে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়েছে। ঘ্রাণটা এত পরিমাণ তীব্র ছিল যে
ঘরের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে, যার ফলে অর্ধ ঘুমন্ত দ্বীপের নাকেও সে ঘ্রাণ পৌঁছেছে। দ্বীপ ঘ্রাণ শুকে কিছুটা উচ্চ স্বরেই বলল, বিহান, মেধা এসেছে, এক কাপ কফি দিতে বল। বিহান মেধার উদ্দেশ্যে কিছু বলতে নিলে পারু আলু ভর্তা বাটিতে রেখে বলল। আমি করে দিচ্ছি। বিহান গা হেলিয়ে সোফায় বসল, দুদিকে দুহাত জড়িয়ে দ্বীপের উদ্দেশ্যে বলল, তোর বউ বানিয়ে দিচ্ছে, অপেক্ষা কর। বউ শব্দটা শুনে পারু বেশ লজ্জা পেল। তারও নিজেকে কেমন সংসারী সংসারী মনে হচ্ছিল। তার তো এমনই একটা সংসার চাই, যেখানে সে রান্না করবে, বরের জন্য কফি বানাবে, বরকে ভাত বেড়ে খাওয়াবে, ছেলে মেয়েদের খাবার খাইয়ে স্কুলে পাঠাবে, আবার তারা ফিরে এলে তাদের পড়তে বসাবে। এরকম একটা সংসার পেলে পারুর জীবনে আর কোনো আফসোস থাকবে না। আপাতত সেসব ভাবনা সাইডে রেখে মন দিয়ে কফি বানালো। এর মধ্যে মেধার ফল কাটাও শেষ। পারু সবার জন্যই কফি বানিয়েছিল, তাই যার যারটা তার তার হাতে ধরিয়ে দিল। দ্বীপেরটা আর নিজেরটা হাতে নিয়ে বিহান আর মেধার সাথে দ্বীপের রুমে ঢুকলো। দ্বীপের রুমে ঢুকে পারু বেশ অবাক হলো। বিছানা ব্যতীত বাকি সব একদম পরিপাটি করে গোছানো, কোনো একটা জায়গায় সামান্য পরিমাণও অগোছালো নেই। ছেলেদের রুম এতটা পরিপাটি হয় বুঝি? কই, তার ভাইয়ের রুম সে গুছিয়ে না দিলে তো পুরো জঙ্গল হয়ে থাকে। তাহলে দ্বীপের রুম এত সুন্দর থাকতে পারে কিভাবে? ওর ভাবনার মাঝে বিহান দ্বীপকে উদ্দেশ্য করে বলল। বিহানের কথায় চোখ বন্ধ রেখেই ভ্রু গুটালো দ্বীপ। এখানে তার বউ আসবে কোত্থেকে? তার তো বউই নেই, আর যেটা আছে সেটা হাফ বউ। মন প্রাণ দেওয়া হলেও এখনও কবুল করা হয়নি। তবে কি তার হাফ বউ এসেছে, মানে পারু এসেছে? ভেবেই তড়াক করে চোখ মেলে তাকালো দ্বীপ। কিছুটা দূরে পারুকে দাঁড়িয়ে থাকতে দেখে বুক ভরে একটা শ্বাস নিল। আহ, শান্তি লাগছে ভেতরটা। দ্বীপ পারুকে ভালো মতো দেখে বিহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আমার বউর সাথে তোদের কি কাজ? যা, তোর বউ নিয়ে ভাগ এখান থেকে। বিহান দুষ্টু হেসে বলল, তোর বউ তোকে ভয় পায়, কখন না জানি আবার কি করে দেশ। পুরুষ মানুষ তো বিশ্বাস করা যায় না। দ্বীপ বিরক্ত হলো, কিছুটা রাগত স্বরেই বলল, 10 সেকেন্ডের মাঝে দুজন এখান থেকে বেরিয়ে যাবি, নয়তো দুদিনের মাথায় মেধাকে অন্য ছেলের হাতে তুলে দেব। বিহানকে আর আটকাই কে? সে তার মেধারানীকে পারে না এক প্রকার কোলে করেই এখান থেকে ছুটে পালিয়ে যায়। এমনি তার একটা মাত্র মেধা, এই মেধাকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি করে? আজব। বিহান যেতে যেতে বলল, যাচ্ছি। তোর বউয়ের রুমে থাকতে আসিনি আমরা। চলো তো মেধারানী, আমরা দুজন হল রুমে গিয়ে প্রেম করি। তোমার ভাই এমন ভাব ধরে যেন তারই প্রেমিক আছে, আর কারণ নেই, যত সব। বলতে বলতে বেরিয়ে গেল দুজন। মেধা ওদের কথা শুনে খিলখিল করে হাসছে। ওরা যেতেই পারুর হাত পায়ে কাঁপন ধরা শুরু। সেও কফির কাপ টেবিলের উপর রেখে রুম ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই দীপ রাগান্বিত কণ্ঠে বলল। কই যাস? পারু চোখ খিচে মিনমিন স্বরে বলল, মেধার কাছে। যেতে বলেছি আমি। পারু মাথা ঝাঁকিয়ে না বোঝালো। দীপ তার পাশে বসার জন্য ইশারা করে বলল, এখানে এসে বসো। পারু ঠায় দাঁড়িয়ে রইল। সে যাবে না। দীপ আবারও ধমকে বলল। বসতে বললাম না, মার খাবি? পারু পায়ে পায়ে এগিয়ে এলো। দীপের পাশে বসতেই সে পারুর হাত টেনে তাকে চুমু খেয়ে বলল, এখানে কি তোর? কেন এসেছিস? দীপের নরম ঠোঁটে স্পর্শে কেঁপে উঠল পারু। কয়েকবার পলক ঝাপটাতে হাত সরাতে নিলে দীপ হাত ধরে টেনে ওকে নিজের দিকে ঝুঁকিয়ে নিল। ভারসাম্য বজায় রাখতে পারু অন্য হাত দিয়ে দীপের বুকে রাখল। দুজনার দৃষ্টি দুজনের মাঝে স্থির। পারুর বুকটা কেমন ধড়ফড় করছে, শ্বাস ভারী হয়ে আসছে। দীপ হাত উঁচিয়ে পারু সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, কেন এসেছো এখানে? পারু হাঁসফাঁস করে উঠল। নিজেকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, আমি মেধার কাছে যাব। ছাড়বো না,
আগে বলো কেন এসেছো? পারু বাধ্য মেয়ের মতো বলল। আপনাকে দেখতে। দীপ ভ্রু কুচকে বলল। আমাকে দেখতে হবে কেন? ভালো তো বাসিস না, দয়া দেখাতে এসেছিস? পারু মাথা ঝাঁকিয়ে না বোঝালো, মানে সে দয়া দেখাতে আসেনি। দীপ ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলল। তাহলে কেন এসেছো? ভালোবাসো আমাকে? পারু কিছু বলল না, বলার মতো সাহস থাকলে তো বলবে। এখন যদি সে বলতে যায় যে সে দীপকে ভালোবাসে, তাহলেই ধমকে ধমকে রুম থেকে বের করে দিবে। কিন্তু কেন যেন পারুর যেতে ইচ্ছা করছে। না। ওই লোক কি তাকে বশীকরণ জাদু টাদু করলো নাকি? করতেই পারে। এই লোকের চোখে তাকালেই তার কেমন যেন মায়া মায়া লাগে। একটা ঘোরের ভিতরে চলে যায় সে। পারুকে এতটা কাছে দেখে দীপের মনে কিছুটা নিষিদ্ধ অনুভূতি জাগরণ হলো। তবে দীপ অভদ্র কিংবা অমানুষ নয়। সে একটা মেয়েকে বৈধভাবে সামান্য পরিমাণে স্পর্শ করবে। অগত্যাই ব্যাকুল কণ্ঠে বলল। চলো না, বিয়েটা করে নিই। হ্যাঁ, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। আগে বিয়েটা কর। না মানে আমি তো আমার মেধারানীকে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু যেতে গিয়ে মনে হলো তোরা তো এখনো বিয়েই করিসনি। যেহেতু এখনো বিয়ে হয়নি, সেহেতু বউ নিয়ে একা রুমে থাকা বন্ধ। এই পারু, চলো তো, চলো। আমরা এখন খাবার খাবো। কারোর যদি না হওয়া বউয়ের প্রতি এতই টান থাকে, তাহলে এমনি এমনি খেতে আসবে। বলতে বলতে পারুর সামনে এসে দাঁড়ালো বিহান। বিহানের কণ্ঠ শুনে পারু উঠে দাঁড়ালো। পরপর বিহানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল। ওনার তো খুব জ্বর, উঠতে পারবে বলে মনে হয় না। বিহান গাঢ় নিঃশ্বাস ফেলে বলল। বাহ বাহ, এর মধ্যে জ্বর মাপাও শেষ। ভালো ভালো। না চাইতেও লজ্জা পেল পারু। রুম থেকে ছুটে বেরিয়ে গেল। বের হতেই দেখা গেল মেধা টেবিলের বের হতে দেখলো মেধা টেবিলে খাবার বাড়ছে। তাই সে এগিয়ে গিয়ে ফিল্টার থেকে জগ ভর্তি করে পানি এনে রাখলো। কিছুক্ষণের মধ্যে দীপকে নিয়ে খাবার টেবিলে হাজির হলো বিহান। মেধা নিজ উদ্যমে 4টা প্লেট ভাত বেড়ে নিল। 4 প্লেট দেখে পারু সাথে সাথে নাকচ করে বলল। এই না না, আমি খাবো না, প্লিজ। আমার জন্য ভাত বেরো না। দীপ চেয়ার টেনে ভ্রু কুচকে বলল। তোমাকে খেতে কেউ বলেও নি। আসো, আমাকে খাইয়ে দাও। পারু অবাক চোখে তাকিয়ে নিজের দিকে আঙ্গুল তাক করে বলল। আমি? তো এখানে কি আমার আরো 10টা বউ আছে যে আমাকে খাইয়ে দেবে? পারু দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল। না না, আমি পারবো না। দীপ পাশ থেকে কাঁচে গ্লাস নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে বলল। এখানে কিন্তু কাঁচের গ্লাস আছে, মরতে চাস? ভাঙবো এটা। আত্মা ছলকে উঠল পারুর। সে দ্রুত খাবার টেবিলে বসে ভাত মাখতে শুরু করলো। দীপ অন্যদিকে ফিরে ঠোঁট বাঁকিয়ে হাসল। আল্লাহ, এই মেয়েটাকে এত ভীতু আর বোকা বানিয়েছে কেন? আল্লাহ এই মেয়েটাকে এত বোকা আর ভীতু বানিয়েছে যে সামান্য মারার থ্রেড দিতেই দীপের কথাই রাজি হয়ে গেল। এই মেয়ের বোকামিগুলোতেই বারবার আটকে যায় দীপ। ওকে হাসতে দেখে বিহানও ঠোঁট টিপে হাসল। ওদের হাসাহাসির মাঝে পারু ভাত মেখে দীপের দিকে বাড়িয়ে দিল। খাবেন না? দীপ মুখটাকে আবারও গম্ভীর করে নিয়ে লোকমাটা তুলে নিল। সময় পেরুলো অনেকটা। এর মধ্যে দীপের ধমকা ধমকিতে পারু নিজেও কয়েক লোকমা খেলো। খাওয়ার মাঝে হুট করেই কল আসায় দীপ কিছুটা বিরক্ত হয়ে কল ধরল। যার ফলে ফোন কখন যে স্পিকারে চলে এসেছে বুঝতেই পারিনি। বুঝলো তখন যখন ওপাশ থেকে একজন হাঁপাতে হাঁপাতে বলল। ভাই, ভাবির দিকে যে ছেলেটা তাকিয়েছিল তার অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট হসপিটালিস্ট করতে। পারুর বাড়িয়ে দেওয়া লোকমাটা হাত ফসকে পড়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। মুখ জোরে ঘৃণার ছাপ স্পষ্ট। পারুর চোখে চোখ পড়তেই তাড়াহুড়ো করে কল কেটে দিল দীপ। অস্ফুট স্বরে আওড়ালো, শিট। মেয়েটা মাত্রই তার সাথে একটু সহজ হচ্ছিল, আর এখনই কিনা এই অঘটনটা ঘটতে হলো। দীপ পারুর দিকে হাত বাড়াতে নিলে ছিটকে দূরে সরে গেল সে। দুদিকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল। না না, আপনি এগোবেন না। আপনি একটা খুনি
নিকৃষ্ট খুনি। আপনার মতো খুনিদের আমি ঘৃণা করি। দীপ এগিয়ে গিয়ে পারুকে ছুঁতে চাইলে সে মেধার কাছে গিয়ে মেধার হাত ধরে বলল, মেধা, আমি এখনই হোস্টেলে ফিরব। যদি তুমি আমায় না নিয়ে যাও তবে আজ থেকে তোমার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। মেধা অসহায় দৃষ্টিতে দীপের দিকে তাকালে দীপ ইশারায় তাকে পারুর সাথে যেতে বলল। হাত না ধুয়ে বেরিয়ে গেল ওরা। ওদের যাওয়ার দিকে তাকিয়ে বিহান তপ্তশ্বাস ফেলল। তাদের জীবনে একটা সুন্দর মুহূর্ত তৈরি হতে গিয়েও হলো না। জীবন রাগকে সামলাতে না পেরে ভাতের অভাবে দীপ রাগকে সামলাতে না পেরে ভাতের প্লেট মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, ঠাডা পড়া জীবন আমার, চার আনার শান্তি নেই। ভালোবাসলাম একটা ভিতর বাচ্চাকে, মন বোঝে না, ইচ্ছা বোঝে না, হুদা ইঁদুরের বাচ্চার মতো চিউ চিউ করে। 12-3-2019 মাঝে কেটেছে 2 দিন। দ্বীপের থেকে শতবার পালানোর চেষ্টা করলেও দ্বীপের হাত থেকে ছাড়া পেল না পারু। ভার্সিটি বন্ধ থাকার দরুন দুজনের দেখা না হলেও পারুর জানালা বরাবর দ্বীপের দাঁড়িয়ে থাকাটা মিস যায়নি। কল দিয়ে ধমকি ধামকি কিংবা প্রেমময় বাক্য ব্যয় করাও মিস যায়নি। পারুর ইদানিং কী যেন হয়েছে। মন জুড়ে ঘৃণার বদলে তীব্র অভিমান কাজ হয়েছে। তার মন মানতে চায় না দীপ এসব কাজ করতে পারে। সে মন প্রাণ দিয়ে চায় দীপ ভালো হয়ে যাক, মানুষকে আঘাত না করুক, কিন্তু তা তো হবার নয়। সে পারুর জন্য কিছুই ছাড়বে না, বরং পারুকে তার ওসব কাজ মেনে ভালোবাসতে হবে। কেন মানবে সে? ওসব কি ভালো কাজ? ভালো মানুষরা কখনোই এরকম কাজ করে না। পারু বোধহয় দ্বীপের পাগলামিগুলোর মায়ায় পড়ে যাচ্ছে, নয়তো তার এমন লাগে কেন? এসব ভাবতে ভাবতেই রেডি হচ্ছিল পারু। আজ ভার্সিটিতে তাদের নবীনবরণ অনুষ্ঠান, তাই সিনিয়রদের দেওয়া কালার কোড অনুযায়ী শাড়ি পরে রেডি হচ্ছে সে আর সেমি। আজ যেহেতু ক্লাস নেই, সেহেতু আজ সারা দিন সিমি আর সে একসাথেই থাকবে। সাথে অবশ্য মেধা আর সিমির বান্ধবীরাও থাকবে। সবাই একসাথে দল বেঁধে ঘুরে বেড়ালেই বোধহয় বেশি মজা লাগে। শাড়ি পরা শেষ হলে সিমি পিনগুলো বক্সে রেখে বলল, পারো, হলো তোমার? চলো চলো, আমাদের কিন্তু কাজ আছে, ভুললে চলবে না। সিমির কথাই ধ্যান ভাঙল তার। সেও নিজের পিনগুলো বক্সে রেখে তাড়াহুড়ো করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজ সত্যি তাদের বিশাল বড় একটা দায়িত্ব আছে। ভার্সিটির গেট পেরোনোর সময় ভার্সিটিতে ডেকোরেটরের লোক আর কয়েকজন সিনিয়র বাদে তেমন কেউ ছিল না। তার মানে তারা ঠিক টাইমেই চলে এসেছে। অগত্যা তারা সিনিয়রদের সাথে দেখা করে কমন রুমে চলে গেল। ওখানে তাদের আরও কাজ বাকি। আসসালামু আলাইকুম, নমস্কার এবং শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি বছরের ন্যায় আজ আমরা আবারও নতুন মুখ, নতুন মানুষের সাথে পরিচিত হতে যাচ্ছি। আগমন জানাতে যাচ্ছি আমাদের আগামী ভবিষ্যৎদের। অতি আন্তরিকতার সহিত সবাইকে জানাই নবীন বরণের শুভেচ্ছা। অতিরিক্ত বাক্য ব্যয় করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আপাতত আমি আসি। আমি চলে গেলেও আপনারা স্টেজে চোখ রাখুন, কারণ আপনাদের জন্য একটা বিরাট সারপ্রাইজ রেডি আছে। এমন আমাদের দেবদাসের পারু, দেবের পারু। মাইকে ঘোষণা জানিয়ে হোস্ট চলে যেতেই সাউন্ড সিস্টেমে গানের ভায়োলিন বাজতে শুরু করেছে। সাথে সাথে একদল মেয়ে ছুটে এলো মঞ্চে। তাদের মধ্যে মেইন ক্যারেক্টার হচ্ছে পারু, আর তাকে প্রতিনিধিত্ব করছে মেধা আর সেমি। ওদের 3 জনের পিছনে দাঁড়িয়ে আছে 6 জন মেয়ে। বাজনার শব্দ পেরিয়ে গান শুরু হতেই নাচতে শুরু করলো সবাই। মেইন লিড করা পারু আর তার সাথে মেধা সিমির অসাধারণ বন্ডিং যুক্ত ডান্স সবাইকে এক প্রকার থমকে যেতে বাধ্য করেছে। সবার মাঝে মেইন আকর্ষণ হচ্ছে পারু, কারণ তার কোমরের নিচ পর্যন্ত লম্বা ঘন চুলে আজ আর তেল নেই। সম্পূর্ণ বাঁধনহারা চুলগুলো নাচের তালে তালে দোল খাচ্ছে। পারু যখন প্রদীপ হাতে এদিকে ওদিকে ছুটে নাচ করছে, তখন তার তেলবিহীন মুখটা সূর্যের নরম আলো আর প্রদীপের আলোয় জ্বলজ্বল করে উঠছে। পারু যখন প্রদীপ হাতে এদিকে ওদিকে ছুটে নাচ করছে,
তখন তার তেলবিহীন মুখটা সূর্যের নরম আলো আর প্রদীপের আলোয় জ্বলজ্বল করে উঠছে।